আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব অনুশীলনী 11.2 নিয়ে। 11.2 এ প্রথমেই কিছু সঠিক উত্তর বা এমসিকিউ আছে। যেমন প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাতিক, তার মানে হচ্ছে এ ইস টু বি আর বি ইস টু সি সমান, অর্থাৎ এ আর বি এর অনুপাত বি আর সি এর অনুপাত যদি সমান হয় তবেই আমরা বলতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তো এটা সমানুপাত থেকে এটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি, এ বাই বি সমান সমান হচ্ছে বি বাই সি, আর গুণন করলে বি আর বি হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এটা হচ্ছে খ নম্বর অপশনে আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আরিফ আর আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে? আরিফ আর আকিবের এখনকার বয়সের অনুপাত হচ্ছে 5:3, আর আরিফের বয়স দেয়া আছে 20 বছর। 5:3 আরিফ আর আকিব। তো এখন যদি আরিফের বয়সটাকে আমরা 5x ধরে নেই, 5x, তাহলে আকিবের বয়স হবে হচ্ছে 3x। 5x আরিফের বয়স প্রশ্নে দেয়া আছে 20 বছর, তার মানে 5x ইকুয়াল টু 20। 5x যদি 20 হয় তাহলে x এর মান 4 5 20, x হচ্ছে 4। x যদি আবার 4 হয় তাহলে x এর মান এখানে বসিয়ে দিলে 3 4 হচ্ছে 12, অর্থাৎ আকিবের এখনকার বয়স হচ্ছে 12 বছর, আরিফের 20 আর আকিবের হচ্ছে 12। প্রশ্নে বলা হয়েছে যে কত বছর পর তাদের বয়স 7:5 হবে। হ্যাঁ, 7:5 কত বছর পর, আমরা সেটা কত বছরটা ধরে নিচ্ছি যে y। এখন আরিফের বয়স হচ্ছে 20, y বছর পর 20 প্লাস y হবে বয়স। তারপর আকিবের বয়স হচ্ছে এখন 12, y বছর পর y বেড়ে যাবে। প্রশ্ন মতে y বছর পর তাদের যে বয়সের অনুপাত সেটা হবে হচ্ছে 7:5 এর সমান। এখান থেকে y এর মানটা বের করলেই আনসার পেয়ে যাব। এটা প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখি, 20 প্লাস y ডিভাইডেড বাই 12 প্লাস y, ডান পাশে হচ্ছে 7:5, আর গুণন করে দিলে 5 এর সাথে যে পাশে 20 প্লাস y গুণ করলে 5 20 100 প্লাস হচ্ছে 5y ইকুয়াল টু 7 12 84 আর 7y। y এর পদ এই পাশে বড়, তাহলে আমরা এই 5y টাকে ওই পাশে নিয়ে যাই আর 84 এই পাশে এনে 100 থেকে বিয়োগ করি। 100 - 84, 7y - 5y। তাহলে 100 থেকে 84 যদি বিয়োগ করা হয়, 100 থেকে 84 বিয়োগ করলে হচ্ছে 16 16 ইকুয়াল টু 2y। তার মানে y ইজ ইকুয়াল টু 2টা 16 এর সাথে ভাগ হয়ে হবে 8, অর্থাৎ এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5। এটা 2 নম্বর প্রশ্ন ছিল। এরপর 3 নম্বর বলা হয়েছে যে একটি বর্গের বাহুদ্বয়ের দৈর্ঘ্য দ্বিগুণ হলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, বাহুর কোনো দৈর্ঘ্য দেয়া নাই, বাহুর দৈর্ঘ্য আমরা যদি a ধরে নেই তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ, আচ্ছা a যখন বাহুর দৈর্ঘ্য যখন a, তখন এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, কারণ বর্গের বাহু স্কয়ার করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। এখন বাহুর দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করা হয়, a এর দ্বিগুণ হচ্ছে 2a, তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে 2a এর স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার। তাহলে a স্কয়ার থেকে 4a স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার পরিমাণ হচ্ছে 3a স্কয়ার। প্রশ্নে বলেছে যে কত গুণ বৃদ্ধি পাবে। 3a স্কয়ার যদি বৃদ্ধি পায়, 3a স্কয়ার এটা যদি বৃদ্ধির পরিমাণ হয় তাহলে আগের ক্ষেত্রফল ছিল হচ্ছে a স্কয়ার, সেটা হয়ে যাচ্ছে 3a স্কয়ার, অর্থাৎ a স্কয়ারের 3 গুণ হয়ে যাচ্ছে। তো যে অপশনে 3 গুণ আছে সেটা হচ্ছে আনসার। এটা কিন্তু 4 গুণ বৃদ্ধি পাচ্ছে না। যদি বলে যে ক্ষেত্রফল কত গুণ হবে, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে 4 গুণ।
এই স্কোয়ারের 4 গুণ, ক্ষেত্রফলটা 4 গুণ হয়ে যাচ্ছে, আর বৃদ্ধির পরিমাণ হচ্ছে 3 গুণ। তো বিষয়টা আশা করি যে বুঝতে পেরেছো। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর বলা আছে যে x/y = 7:5, আবার y/z সেটা হলো 5:7 হলে x/z সমান কত? x আর y এর অনুপাত দেয়া আছে। x আর y এর অনুপাত হচ্ছে 7:5। 4 নম্বর x/y এটা হচ্ছে 7:5, আর y/z সেটা 5:7 দেয়া আছে। 5y/z এটা হলো 5:7। আমাদেরকে x/z বের করতে বলেছে। x/z, x এর সাথে z এর অনুপাত যদি নির্ণয় করতে চাই, প্রথমে আমাদেরকে ধারাবাহিক অনুপাত নির্ণয় করে নিতে হবে। ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে এখানে যে y আর এখানে y দুইটা অনুপাত, এখানে y হচ্ছে এই যে 5 আর এখানে y এর মান হচ্ছে 5, দুইটা তাহলে সমানই আছে। তো y যেহেতু সমানই আছে, আমরা x y z একসাথে এরকম ধারাবাহিক অনুপাত লিখতে পারি। x y অনুপাত z সেটা হচ্ছে 7:5:7, 7:5:7। তাহলে এখানে x এর অনুপাত হচ্ছে 7 আর z এর অনুপাত 7, তার মানে x/z হবে 7:7। এই অপশন 7:7 এটাকে 1:1 ও লিখতে পারি। অবশ্যই এখানে 7:7 বা 1:1 কোনোটাই নাই। খ নম্বর অপশনে দেখো যে 35:35 আছে। তো 35 আর 35 এর যে অনুপাত সেটা তো 1:1 এরই সমান। তো তাহলে এখানকার হচ্ছে যে খ নম্বর অপশন এটাই সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন ছিল এটা। 5 নম্বর প্রশ্নে 5 নম্বর এমসিকিউটাতে বলা হয়েছে যে BAC ক্রমিক সমানুপাতি হলে তিনটা তথ্য আছে, দেখতে পাচ্ছ। প্রথমে বলা হয়েছে a² = BC। তো BAC যদি ক্রমিক সমানুপাতি হয়, ABC কিন্তু না, BAC। তো তাহলে B আর A এর যে অনুপাত B/A = A/C, এই দুইটা অনুপাত সমান হওয়ার কথা। এখান থেকে আর গুণন করলে আমরা পাবো a² = BC। তো প্রথম যে তথ্যটা সেখানে এটাই দেয়া আছে, এটা তাহলে সঠিক। এরপরে B/A = C/A বলা হয়েছে। B/A প্রশ্নে দেয়া আছে C/A, কিন্তু হবে তো A/C, তার মানে 2 নম্বর অপশনটা 2 নম্বর তথ্যটা ঠিক নাই। 3 নম্বরে বলা হয়েছে A+B/A-B। 3 নম্বর অপশনটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে আমরা এই যে এই সমীকরণ এটাকে একটু উল্টিয়ে নেব। এটাকে আমরা লিখতে পারি A/B = C/A। দুইটা ভগ্নাংশকে যদি উল্টিয়ে দিই, সমীকরণের দুই পাশে ভগ্নাংশ দুইটাকে উল্টিয়ে দিলে কোনো সমস্যা নাই, উল্টিয়ে দিতে পারি। এবার যদি যোজন বিয়োজন করি, লব যোগ হর আর লব বিয়োগ হর, ডান পাশেও তাহলে C+A C-A, তাহলে দেখা যাচ্ছে এটা C+A C-A, A+B A-B, হ্যাঁ মিলে যাচ্ছে। তার মানে 3 নম্বর অপশন, 3 নম্বর যে তথ্যটা দেয়া আছে সেটাও সঠিক, অর্থাৎ 1 আর 3 নম্বর এই দুইটা হচ্ছে সঠিক তথ্য। ক নম্বর অপশনে আছে সেটা। পরবর্তী প্রশ্নটা 6 নম্বর, বলা হয়েছে x/y = 2:1 এবং y/z = 2:1 হলে তিনটা তথ্য দেয়া আছে। x y z প্রথমত ক্রমিক সমানুপাতি। আমরা প্রথমে x y আর y z এর যে অনুপাত দেয়া আছে এটাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করি। ধারাবাহিক, আচ্ছা x আর y এর অনুপাত y আর z এর অনুপাত একই, তার মানে এটা ক্রমিক সমানুপাতি হবে, এটা বলাই যায়। অর্থাৎ প্রথম যে তথ্যটা সেটা ঠিক আছে। এরপর z/x বের করতে গেলে z আর x এর যদি অনুপাত বের করতে চাই তাহলে ধারাবাহিক অনুপাত বের করতে হবে। এখানে y এর মান আছে হচ্ছে 1 আর এখানে y আছে 2। তো এখানকার y-টাকে যদি আমরা 2 করতে চাই, এই অনুপাতের রাশিগুলোকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। সেই ক্ষেত্রে হবে 2 × 4 আর 2 × 2। তার মানে x y z এর অনুপাত আমরা লিখতে পারবো x/y/z 4:2:1। তো x যদি 4 হয়, z হচ্ছে 1। তো আমাদের বের করতে বলেছে হলো z আর x এর অনুপাত, z/x। z হলো 1 আর x হলো 4, 1:4।
1:4 দুই নম্বর অপশন, সেটা 2 নম্বর তথ্যটা সেটা ঠিক আছে। আর বলেছে y² প্লাস zx, y² প্লাস zx। এই যে এই অনুপাতের রাশিগুলো থেকেই যদি আমরা হিসাব করি, y² মানে হচ্ছে y মানে মাঝখানের পদটা, তো y এর স্কয়ার করলে হচ্ছে 2², zx মানে হলো 1 ইন্টু 4, 1 ইন্টু 4, তো 4 4 4 4 হচ্ছে 8। আর ডান পাশে আছে হলো 4yz, 4yz, 4 তো 4, y হচ্ছে 2 আর z হলো 1, 4 দুগুণা 8। এটাও তাহলে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 নম্বরে যে তিনটা তথ্য দেয়া আছে তিনটা তথ্যই সঠিক। এরপর 7 নম্বর প্রশ্নে আছে যে a/x = m² প্লাস n² বাই 2mn হলে √a+x ডিভাইডেড বাই √a-x = কত? a/x = m² প্লাস n² ডিভাইডেড বাই 2mn, এরকম একটা তথ্য দেয়া আছে। এখান থেকে a+x √a+x ডিভাইডেড বাই √a-x এর মান বের করতে হবে। তো প্রথমে a+x a-x যদি আনতে চাই, এটাকে যোজন বিয়োজন করলেই সেটা পাওয়া যায়, a+x a-x। যোজন বিয়োজন তো এক পাশে করলে হবে না, উভয় পক্ষকেই করতে হবে। ডান পাশে যদি যোজন বিয়োজন করি, লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। এবার a+x বাই a-x এটা এই পাশে রেখে আমরা দেখি ডান পাশে a² প্লাস b² প্লাস 2ab সূত্রে পরে এটা m+n হোল স্কয়ার লিখতে পারি। একই রকম নিচে এটা মাইনাসের সূত্রে পড়ে, আমরা লিখতে পারি m-n হোল স্কয়ার। এবার যদি দুই পাশে বর্গমূল করে দেই, বাম পাশে বর্গমূল করলে a+x এর উপর বর্গমূল a-x এর উপর বর্গমূল, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করলাম, বাম পাশে বর্গমূল করলাম, ডান পাশে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার গুলো শুধু কেটে যাবে। স্কয়ার কেটে গেলে উপরে হচ্ছে m+n, এটা m+n, আর নিচে হবে m-n। তো m+n ডিভাইডেড বাই m-n, এটা 7 নম্বর প্রশ্নের 7-এর খ নম্বরে এই অপশনটা দেয়া আছে। শেষের যে দুইটা এমসিকিউ আছে 8 আর 9 নম্বর, সেই দুইটার জন্য একটা উদ্দীপক দেয়া আছে। বলা হয়েছে যে একটা ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে 8 নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজটার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। পরিসীমা দেয়া আছে হলো 36 সেন্টিমিটার, আর 3 বাহুর অনুপাত দেয়া আছে 3:4:5। অনুপাতের রাশিগুলোকে আমরা যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে। একটা বাহু যদি 3x হয়, আমরা x দিয়ে গুণ করলাম, অন্যটা তাহলে হবে 4x, আর আরেকটা হবে 5x। তো 3 বাহুর যোগফল মানে হচ্ছে পরিসীমা, এই 3 বাহু যোগ করলে তাহলে 36 হবে। 7 + 12, 7 + 5 12, 12x = হচ্ছে 36। তাহলে x = 3/36, x হচ্ছে 3। x যদি 3 হয় তো বৃহত্তম বাহু হচ্ছে 5x, 3×5 = 15। 8 নম্বর প্রশ্ন, যেটা বৃহত্তম বাহু বের করতে বলা হয়েছে, সেটা হবে তাহলে 15 সেন্টিমিটার। আর বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ভূমি উচ্চতা দরকার। খেয়াল করো যে x এর মান যদি 3 হয় তো সেই ক্ষেত্রে বাকি যে বাহুগুলো আছে, একটা বাহু তো 15 হচ্ছে, একটা বাহু হলো 15, সবচেয়ে বড় বাহুটা, তারপর এই বাহুটা হবে হচ্ছে 3×4 = 12, আর অন্য বাহুটা হচ্ছে 3×3 = 9। এই বাহুগুলোর মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে, এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু। একটু যদি হিসাব করে দেখো এটা কিভাবে বোঝা যাবে যে পিথাগোরাসের সূত্রানুসারে বড় বাহুটা অতিভুজ, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ 15, সেটার বর্গ করলে হচ্ছে 225 হয়, আর 12 বর্গ করলে 144, 9 এর বর্গ করলে 81, যোগ করলে সেটাও 225 হয়। 12 এর বর্গ আর 9 এর বর্গের যোগফল 15 এর বর্গের সমান। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে 12 আর 9 হচ্ছে ভূমি আর লম্ব হবে, সমকোণ সংলগ্ন বাহু দুইটা। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। 2 আর 12 কাটলে 6, 6 9 হচ্ছে 54।
বর্গ সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্নের আনসার এটা। আর যদি এটা সমকোণী ত্রিভুজ, সেটা যদি বুঝতে অসুবিধা হয়, অথবা যদি এমন কোনো সাংখ্যিক মান দেয়া থাকে যে সমকোণী ত্রিভুজ হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অর্ধ পরিসীমার সাহায্যে যে ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, সেই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। 10 নম্বর থেকে মূল অঙ্ক শুরু হচ্ছে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন দেয়া আছে 7 ডেসিগ্রাম, আর বলা হয়েছে যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? সমায়তন পানি অর্থাৎ 1 ডেসিগ্রাম 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন দেয়া আছে এখানে। সমায়তন যদি পানি হয়, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটারে যদি পানি হয়, সেই পানির ওজনের শতকরা কত ভাগ হচ্ছে কাঠের ওজন, সেটা নির্ণয় করতে হবে। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত সেটা আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আমরা তথ্যটা লিখে নেই। প্রথমে যে তথ্যটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নিব, যে 1 ঘন সেন্টিমিটার অর্থাৎ কিউবিক সেন্টিমিটার কাঠের ওজন কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম। এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার 1 কিউবিক সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম মানে হচ্ছে গ্রামের পরের ধাপটাই হচ্ছে ডেসিগ্রাম। গ্রামকে 10 দিয়ে গুণ করলেই ডেসিগ্রাম পাওয়া যায়। 10 অক্ষে 10, অর্থাৎ 10 ডেসিগ্রাম। অর্থাৎ দুইটাই কিন্তু 1 ঘন সেন্টিমিটারের হিসাব। যেই আয়তন পানির ওজন কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম, সেই একই আয়তন পানির ওজন হচ্ছে 10 ডেসিগ্রাম, অর্থাৎ সম আয়তন। প্রশ্নে বলা হয়েছে যে এই সম আয়তন কাঠের ওজন পানির ওজনের কত ভাগ, শতকরা কত ভাগ, অর্থাৎ এই 7কে 10-এ শতকরায় প্রকাশ করতে হবে। আমরা লিখি যে সম আয়তন কাঠের ওজন সমায়তন পানির ওজনের, বইয়ের ভাষা লিখছি, কাঠের ওজন সমায়তন পানির ওজনের আমরা প্রথমে এটাকে ভগ্নাংশ আকারে লিখি, 7/10 অংশ, তারপর এটাকে শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশের জন্য আমরা জানি যে 100 গুণ করে একটা শতকরা চিহ্ন দিয়ে দিলেই হয়। তো 10 আর 100 কাটলে একটা করে শূন্য কাটা, 7×10 = 70%, অর্থাৎ কাঠের ওজন হচ্ছে সমায়তন পানির ওজনের 70%। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান সমান 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান সমান 1:2, আর গ এর অংশ আর ঘ এর অংশের অনুপাত হচ্ছে 3:2 হয়। ক, খ, খ, গ এবং গ, ঘ চারজন আসলে ব্যক্তি, ক, খ, গ, ঘ চারজনের 3টা অনুপাত দেয়া আছে, ধারাবাহিক অনুপাত দেয়া নেই। তো এদের মধ্যে, এই চারজনের মধ্যে হচ্ছে 300 টাকা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। তো যেহেতু হচ্ছে যে ভিন্ন ভিন্ন 3টা অনুপাত দেয়া আছে, এগুলোকে প্রথমে ধারাবাহিক অনুপাত ক, খ, গ, ঘ এর অনুপাত কত হয় সেটা প্রথমে নির্ণয় করতে হবে। তারপরে 300 টাকাকে সেই অনুপাতে বিভক্ত করে দিতে হবে। আমি একটু সংক্ষেপে লিখছি যে ক এর অংশ খ এর অংশ, অত কথা না লিখে আমি শুধু ক অনুপাত খ এইভাবে করে লিখলাম। ক অনুপাত খ সেটা প্রশ্নে দেয়া আছে হলো 2:3, 2:3। তারপর খ অনুপাত গ, খ আর গ এর অনুপাত সেটা দেয়া আছে, খ আর গ হচ্ছে 1:2, আর গ আর ঘ দেয়া আছে 3:2। গ এর অনুপাত
ঘ এর অনুপাত 3:2। ধারাবাহিক অনুপাত করতে গেলে আমাদের সব জায়গাতে একই মানে একই সংখ্যার একই জিনিসের অনুপাতটা সমান করে নিতে হবে। এখানেও খ এর অনুপাত এখানে হচ্ছে 3, এখানে আবার খ এর অনুপাত হচ্ছে 1। তো এটাকে সমান করতে গেলে শুধু একটাকে 3 দিয়ে গুণ করলেই হয়ে যায়। গুণ করে দেখাতে পারো, আমি একটু সংক্ষেপ করছি। 3 দিয়ে এই যে একটা অনুপাত মানে তো ভগ্নাংশ, লব আর হর বিশিষ্ট ভগ্নাংশ। ভগ্নাংশের লব এবং হরকে অর্থাৎ অনুপাতের দুইটা রাশিকেই একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3 আর 3 দুগুণা 6। এখন আবার গ এর অনুপাত এখানে হয়ে গেল 6, আর এইখানে গ এর অনুপাত দেয়া আছে 3। এটা আর এটাকে সমান করতে গেলে এই 3টাকে আবার 2 দিয়ে গুণ করি, 3 দুগুণা 6। তো শুধু একে গুণ করলে তো হবে না, অনুপাতের যে অন্য রাশিটা আছে সেটাকে গুণ করতে হবে, 2 দুগুণা 4। এবার তাহলে আমরা এই ক খ গ ঘ একসাথে লিখতে পারি। সুতরাং ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ। ক এর অনুপাত 2, খ হচ্ছে 3, 2 অনুপাত 3 অনুপাত আবার খ 3 হলে গ হচ্ছে 6, আর গ 6 হলে ঘ হলো 4। অনুপাত ধারাবাহিক অনুপাত পেয়ে গেছি। এখন এই অনুপাতে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা বিভক্ত করে দিতে হবে। তো সেটা অনুপাতের রাশিগুলোকে যেহেতু একই সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায়, সবগুলোকে এক্স দিয়ে গুণ করে 2x 3x এভাবে করে এক একজনের মান ধরে নিতে পারো। তারপরে সেগুলোর যোগফল হচ্ছে 300 হবে। প্রশ্ন মতে এরকম একটা সমীকরণ লিখে এক্স এর মান বের করে তারপর এক একজনের হিসাব বের করতে পারো। আবার যে সমানুপাতিক ভাগের যে নিয়ম আছে সেইভাবে করে করতে পারো। তার জন্য প্রথমে হচ্ছে যে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল 2 যোগ 3 যোগ 6 আর হচ্ছে 4, 4 6 10 আর 5 15। অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 15। তার মানে 15 ভাগের 2 ভাগ হচ্ছে ক এর অংশ, 15 ভাগের 3 ভাগ খ এর অংশ। এইভাবে করে 15 ভাগের 6 ভাগ এবং 15 ভাগের 6 ভাগ 4 ভাগ হচ্ছে গ এবং ঘ এর অংশ। এখন মোট অংশ যেহেতু 300 কে এই হিসাবে আমরা যদি ভাগ করে দিই তাহলে কে কত পাবে, ক কত পাবে, খ কত পাবে এবং গ ঘ কত পাবে সেগুলো আমরা বের করতে পারবো। তো প্রথমে ক এর অংশ লিখি এভাবে। সুতরাং ক এর অংশ বা ক পাবে মোট হচ্ছে 300 এর 15 ভাগের 2 ভাগ, এত টাকা। হিসাব করলে 15 দিয়ে 300 কে কাটলে 15 30 এর মধ্যে 2 বার আর একটা শূন্য, 20 বার, 20 দুগুণা হচ্ছে 40 টাকা। তো এটা ক এর হিসাব বের হলো। এই একইভাবে খ এর হিসাব, খ এর অংশ 300 এর 15 ভাগের হচ্ছে 3 ভাগ। এটা যদি হিসাব করা হয় 20 3 20 60, 60 টাকা। গ এর অংশ হবে 300 এর 15 ভাগের 6 ভাগ, 15 ভাগের 6 ভাগ 20, 6 দুগুণা 12, পাশে লিখে দেই 120 টাকা। আর ঘ এর অংশ হবে, ঘ এর অংশ 300 এর 4/15, 15 ভাগের 4 ভাগ, 15 দুগুণা 30, 20 আর 4 গুণ করলে হচ্ছে 80 টাকা হচ্ছে ঘ পাবে। তো ক খ গ ঘ এর কে কত পাবে সেটা বের করা হলো এইভাবে। 12 নম্বর প্রশ্নটাতে আছে যে 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6। তিনটা ভগ্নাংশ দেওয়া আছে আলাদাভাবে, যদিও বলা হয়েছে যে অনুপাত, আসলে এগুলো মানে অনুপাত আকারে লিখে দেয় নাই, অনুপাত লিখে নিতে হবে আমাদের। বলেছে যে কে কয়টি মাছ পেল।
যে অংশগুলো দেওয়া আছে প্রথমে সেই অংশগুলো দিয়ে আমরা অনুপাত তৈরি করে নিলাম। তিনজন জেলের মাছের অনুপাত হচ্ছে এটা। এখন এরকম ভগ্নাংশ রেখে হিসাব করাটা মুশকিল, তো যার কারণে আমরা হচ্ছে এটাকে সরল অনুপাতে পরিণত করব। তো তার সেটা উপায় হচ্ছে কি, যে এখানে যে ভগ্নাংশগুলোর হর আছে 3, 5 আর 6, এগুলো যে লসাগু দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করলে এগুলো পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 3, 5 আর 6 এর লসাগু হচ্ছে 30। 30 দিয়ে যদি গুণ করা হয় 2/3, এর সাথে 30 গুণ, এমন ভাবে 4/5 এর সাথে 30 গুণ, তারপর 5/6 এর সাথেও 30 গুণ। গুণ করলে হয় কি, 3 10 এ 30, 10 দুগুণা 20, তারপর 5 6 30, 6 4 6 হচ্ছে 24, আর 5 6 30, 5 5 5 হলো 25। তো এই তিনজন জেলের মাছের অনুপাত পেয়েছি, অংশের অনুপাত। এখন এই অনুপাতে 690টা মাছ ভাগ করে দিলে কে কয়টা মাছ পাবে বের করতে হবে। তো আগের অঙ্কটা যেভাবে করেছিলাম অনুপাতের রাশিগুলোর যোগফল, সেভাবে করছি। অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল, সেটা হবে হচ্ছে 20, 24 আর 25 এর যোগফল। যোগ করলে 5 4 9 আর 3টা 2 মিলে হচ্ছে 6, 69। 69, অর্থাৎ 69 ভাগের 20 ভাগ প্রথম জেলে পাবে, 69 ভাগের 24 ভাগ দ্বিতীয় জন, আর 69 ভাগের 25 ভাগ হচ্ছে তৃতীয় জন। মোট মাছ 690, সেটা দেয়া আছে প্রশ্নে। আমরা এখন লিখতে পারি যে প্রথম জেলে, সুতরাং প্রথম জেলে পাবে মোট মাছ হলো 690, এর মধ্যে থেকে 69 ভাগের 20 ভাগ এত টি। 69 690 এর মধ্যে 1 0 10 বার যাবে, 10 আর 20 গুণ করলে হচ্ছে 200। প্রথম জেলে মাছ পাবে হচ্ছে 200টি। একইভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় জেলের হিসাব বের করব। উপরে একটু জায়গা খালি করে নিলাম। একইভাবে লিখবো যে দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে পাবে মোট 690, এর মধ্যে থেকে 69 ভাগের হচ্ছে 24। আচ্ছা, আমি মনে হয় বাংলা লিখে ফেলেছি এখানে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। 69 10 বার যাবে, 10 আর 24 গুণ করে হচ্ছে 240টি। দ্বিতীয় জেলের হিসাব হলো। আর তৃতীয় জেলে পাবে 690 এর 69 ভাগের 25 ভাগ, তার মানে 250 টি। তো তিন জেলের কে কয়টা মাছ পাবে? একজন হচ্ছে 200টা, একজন 240টা, আর আরেকজন হচ্ছে 250টা। বন্ধুরা, 13 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এরকম একটা এমসিকিউতে আমরা সমাধান করেছিলাম। সেখানে অবশ্য একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল। তো একটা বাহু যেভাবে বের করা হবে, বাকি দুইটা বাহু সেই একইভাবে বের করতে হবে। আর তাছাড়া একই রকম অঙ্ক আমরা 11 আর 12 নম্বরেও করেছি। তো 13 নম্বরটা আর করে দেখাচ্ছি না, একটু তবুও মুখে মুখে বলে দিই যে প্রথমে যে বাহুগুলোর অনুপাত দেয়া আছে, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে নিতে হবে। এরপর প্রথম বাহু হবে, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে 5 3 8 7 15। 15 ভাগের 3 ভাগ হচ্ছে প্রথম বাহু। মোট যেহেতু পরিসীমা দেয়া আছে, অর্থাৎ 3 বাহুর সমষ্টি দেয়া আছে 45, তাহলে 45 এর 15 ভাগের 8 ভাগ হিসাব করলে যাওয়া হয় প্রথম বাহু। একইভাবে 45 এর 15 ভাগের 5 ভাগ আরেকটা, আর 45 এর 15 ভাগের 7 ভাগ হচ্ছে তৃতীয় বাহুটা। হিসাব করেই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে 5:7, গসাগু দেয়া আছে 4,
বলা হয়েছে সংখ্যা দুটির লসাগু কত। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। সংখ্যা দুইটার অনুপাত হলো 5:7। দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত 5:7। দুইটা সংখ্যার অনুপাত যদি 5:7 হয়, তার মধ্যে একটা সংখ্যা যদি 5x হয়, অন্যটা হবে হচ্ছে 7x। অনুপাতের রাশিগুলোকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যায়। তো সেই হিসাবে আমরা x দিয়ে যদি 5 কে গুণ করি, 7 কেও x দিয়ে গুণ করে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যাবে। আমরা সেই কথা লিখি যে মনে করি সংখ্যা দুটি 5x ও 7x। সংখ্যা দুইটা যদি 5x আর 7x হয়, তাহলে এদের গসাগু কত হবে? সংখ্যা দ্বয়ের গসাগু, সংখ্যা দ্বয়ের গসাগু 5 আর 7 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে গসাগু হবে হচ্ছে 1। আর x আর x এর মধ্যে x ই কমন আছে, অর্থাৎ 1x বা x হচ্ছে গসাগু হবে। আর সংখ্যা দ্বয়ের লসাগু হবে, সাধারণ গুণনীয়ক যদি না থাকে, সাধারণ উৎপাদক না থাকে, সেই ক্ষেত্রে গুণ করে দিতে হয়। 5 সাথে 35, আর x এর লসাগু তো x ই হবে, 35x হবে হচ্ছে লসাগু। গসাগু হলো x আর লসাগু 35x। প্রশ্নে গসাগু দেয়া আছে হলো 4, তার মানে x = 4। প্রশ্ন মতে x হচ্ছে 4 এর সমান। তো তাহলে লসাগু 35x, সেটা হবে কি? সুতরাং লসাগু 35x, অর্থাৎ 35 × 4। 35 আর 4 গুণ করলে 70, 140। তার মানে সংখ্যা দুইটার লসাগু হবে 140। 15 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? সাকিব আর মুশফিকুরের যে রানের অনুপাত, মুশফিকুর আর মাশরাফির রানের অনুপাত একই, এবং সেটা হচ্ছে 3:2। আর তারা তিনজনে মিলে হচ্ছে 171 রান করেছে। তিনজনের কিছু কিছু নাম এখন ঘৃণিত হয়ে গেছে, যাই হোক, বইতে নাম দেয়া আছে, আমাদের সেইভাবেই করতে হবে। সাকিব আর মুশফিকুর, সেটার অনুপাত 3:2। সাকিবের রান, মুশফিকুরের রান আর একটু বেশি করে লিখলে কথা ভালো হতো। আমি বোর্ডে যত কম লেখা যায় ততই সুবিধা, বোর্ডে লেখাটা আসলে ঝামেলা। সাকিব আর মুশফিকুর রানের অনুপাত হচ্ছে 3:2। একইভাবে মুশফিকুর আর মাশরাফি, সেটাও হচ্ছে 3:2। তো তিনজনের মোট রান দেয়া আছে 171। তো 171 রানের মধ্যে কে কত রান করেছে সেটা যদি বের করতে চাই, তো প্রথমে আমাদের এই তিনজনের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। এখানে মুশফিকুরের হচ্ছে 2 আর এখানে মুশফিকুরের হচ্ছে 3। এই দুটা সংখ্যাকে সমান করে নিতে চাইলে 2 কে 3 দিয়ে এবং 3 কে 2 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। তো 2 কে যদি 3 দিয়ে গুণ করতে চাই, এই সম্পূর্ণ অনুপাতটাকে আসলে গুণ করতে হবে, কারণ তা না হলে তো অনুপাতের মান পরিবর্তন হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে 3 × 9, 3 × 2 = 6। ইচ্ছা করলে এখানে গুণ করে দেখাতেও পারো, আমি এক লাইন কম করলাম। আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 2 × 2 = 4। তার মানে এখন সাকিব, মুশফিকুর আর মাশরাফি একসাথে আমরা লিখতে পারি ধারাবাহিক অনুপাত। সুতরাং সাকিব অনুপাত মুশফিকুর আর হচ্ছে মাশরাফি, এদের রানের অনুপাত এখন হবে তাহলে 9:6:4, 9:6:4। তারপর এখন বাকি কাজ আগের অঙ্কগুলোর মতো হয়ে গেছে। অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতে রাশিগুলোর যোগফল,
সেটা হবে 9, 6, 15 আর 4, 19। তাহলে 19 ভাগের মধ্যে 9 ভাগ করেছে হলো সাকিব, 19 ভাগের 6 ভাগ হলো মুশফিকুর এবং 19 ভাগের 4 ভাগ মাশরাফির রানের পরিমাণ। মোট রান 171, সেটাকে এখন এই অনুপাতে ভাগ করতে হবে। সুতরাং সাকিবের রান বা সাকিব রান করেছে লিখতে পারো। মোট রান 171 এর 19 ভাগের 9 ভাগ। তো এটা যদি হিসাব করি 19 171 এর মধ্যে 9 বার যাবে, 9 আর 9 গুণ করলে 81, অর্থাৎ সাকিবের রান হচ্ছে 81। একইভাবে আমরা মুশফিকুর আর মাশরাফির রানের হিসাবটা বের করব। মাশরাফি এবং আচ্ছা প্রথমে হচ্ছে মুশফিকুরের রান মোট রান 171 এর 19 ভাগের হচ্ছে কত, আমি তো মুছে দিয়ে ভুল করলাম। মুশফিকুর হবে হচ্ছে 6, এটা কাটাকাটি করে 9, 6 নং 54। আর মাশরাফির রান 171 এর মাশরাফির অংশ ধারাবাহিক অনুপাতের মধ্যে ছিল 4 আর মোট হলো 19 ভাগ। তো 9, 4 নং 36। এই হচ্ছে মাশরাফির রান। সাকিবের হচ্ছে 81, মুশফিকুর 54 আর মাশরাফি হচ্ছে 36। তো 15 পর্যন্ত সমাধান হলো। বাকি যে আরো প্রশ্ন আছে এগুলো নিয়ে পরে আরো আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।